আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইন এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের আজকের ক্লাসে। আজকের আমাদের রিভিশন ক্লাসটা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় ২ বাংলাদেশের স্বাধীনতা। তো এই ক্লাসে আমরা মূলত এই চ্যাপ্টারের যে অংশগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই অংশগুলো দেখব এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন বোর্ডের বিভিন্ন সালের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করব বা সেগুলো থেকে আর কি প্রশ্ন হতে পারে আমরা সেটা নিয়েও একটু কথা বলবো। তো তোমরা যখন এই ক্লাসটা করছো আমি আশা করছি যে তোমরা অলরেডি এটার উপর যে ক্লাসটা আছে সেটা তোমরা করে ফেলেছো এবং তোমাদের এই চ্যাপ্টারটাও খুব ভালো মতো হয়ে গেছে। তো এই আশা থেকে চলো শুরু করি আমাদের আজকের রিভিশন ক্লাস। আমি তোমাদের সাথে আছি রাফিয়া সানজিদা আপু, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে এমসিকিউ গুলো আমরা সলভ করব এবং এমসিকিউ এর যে প্রশ্নগুলো এসেছে সেগুলো মূলত বিভিন্ন বোর্ডের, ঢাকা বোর্ড 2025 এটা এসেছে ঢাকা বোর্ড 2025 থেকে এবং দিনাজপুর বোর্ড 2023 থেকে। তো বিভিন্ন বোর্ড প্রশ্ন অনেক সময় রিপিট হয় এবং তাছাড়াও রিপিট না হলেও তুমি যে বোর্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা আসলে খুবই এখন একটা মাস্ট ব্যাপার। এটা করলে তোমার যেটা হবে, তোমার পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া হবে, 1 নাম্বার কথা। এবং 2 নাম্বার হচ্ছে তুমি তোমার প্র্যাকটিসও হচ্ছে, তোমার রিভিশনও হচ্ছে যখন তুমি একবার বোর্ডের প্রশ্নগুলো সলভ করছো। যেমন এখানে দেখো, প্রথম প্রশ্নটা আছে অপারেশন সার্চলাইট কি। এখন তুমি চিন্তা করো, অপারেশন সার্চলাইট তুমি পড়েছো এই অধ্যায়ে। তো অপারেশন সার্চলাইট নামটা শুনে তোমার মাথায় প্রথমে কি আসবে? এটা 25শে মার্চ কাল রাতের ঘটনা, যেটাকে কিনা সামরিকভাবে এটার নাম দেওয়া হয়েছে অপারেশন সার্চলাইট, যখন কিনা পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর হামলা চালিয়ে অনেক বড় ক্ষয়ক্ষতির যেমন স্বীকার করেছে, পাশাপাশি গণহত্যা থেকে শুরু করে, এটা গণহত্যায় বলতে গেলে এটা এক ধরনের গণহত্যা ছিল। তাহলে এই 4টা অপশনের মধ্যে তোমার উত্তর কি হবে? গণ অভ্যুত্থান, গণহত্যা, যুদ্ধ প্রস্তুতি, নৌঘাঁটি আক্রমণ। তুমি যদি এটা একটু ব্যাক স্টোরিটা চিন্তা করো যে অপারেশন সার্চলাইট কত সালে হয়েছিল, 1971 সালের 25শে মার্চ কাল রাতে, তাহলে এটা গণ অভ্যুত্থান হবে না, যুদ্ধ প্রস্তুতি হবে না, নৌঘাঁটি আক্রমণ হবে না, গণহত্যা হবে। কারণ এই দিনে গণহত্যা চালানো হয় বাঙালিদের উপর এবং এটা বেশ প্ল্যান্ড একটা প্রোগ্রাম ছিল, একদম প্ল্যান করে করা হয়েছে। এবং এই প্রোগ্রামটা করার জন্য, এই গণহত্যাটা পরিচালনা করার জন্য তারা 1 মাস যাবত ধরে সময় নিচ্ছিল। নির্বাচনের পরে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে তারা টালবাহানা শুরু করে এবং তার সাথে সাথে শুরু করে এই অপারেশন সার্চলাইট ঘটানোর একটা প্রস্তুতি নিতে শুরু করে। দেখো, উত্তর আমরা যদি দেখি, উত্তর হচ্ছে গণহত্যা। তো প্রশ্নটা মোটামুটি সহজ ছিল, কিন্তু তোমাদের ব্যাক স্টোরিটা জানতে হবে এবং ইতিহাসের কোন পর্যায়ে হয়েছে। ইতিহাস আসলে ঘটনাক্রমিক ভাবে ঘটে, একদিনে হুট করে কোনো কিছু হয় না। তো এই ঘটনাগুলো আর কি মনে করে করে পড়তে হবে। তো আমরা পরেরটাতে যদি যাই, এটা এসেছে রাজশাহী বোর্ড 2025, তারপরে 2023 ঢাকা বোর্ড 16, ময়মনসিংহ বোর্ড 23। আচ্ছা, 3টা বোর্ডে এই প্রশ্ন এসেছে, তার মানে এটা একটু গুরুত্বপূর্ণ। এমবিবিএস পাশ করার পর জনাব রহমান একটা হাসপাতালে যোগ দেন। কিছুদিন পর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধে যোগদান করেন। জনাব রহমান মুক্তিযুদ্ধে কোন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করছেন? তাহলে এখানে জনাব রহমান হাসপাতালে যোগ দেন এমবিবিএস পাশ করার পর, তার মানে তিনি একজন ডাক্তার এবং কিছুদিন পর তিনি মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধে যোগদান করেন। আচ্ছা, অপশন দেখি, জনাব রহমান কোন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করছেন? প্রবাসী, ছাত্র সমাজ, পেশাজীবী, জনসাধারণ। তাহলে এখান থেকে এটা আসলে খুবই সহজ একটা প্রশ্ন ছিল, যেহেতু আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র সমাজ থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, নারীরা থেকে শুরু করে সর্বস্তরের মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং তারই ধারাবাহিকতায় দেখা গেছে যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডাক্তাররা, শিক্ষকরা সবাই নিজেদের চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন বা যুদ্ধে জয়েন করেন। তো এই যে আমরা দেখতে পেলাম যে জনাব রহমান তিনি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে চাকরি ছেড়ে দিয়ে তিনি মুক্তিযুদ্ধে যুদ্ধ করার জন্য, সংগ্রাম করার জন্য যুদ্ধে যোগ দেন। তাহলে তিনি প্রবাসী, ছাত্র সমাজ, পেশাজীবী নাকি জনসাধারণ? আমাদের কিন্তু এখানেই উত্তর দেওয়া আছে এবং এটা আহামরি খুব কঠিন কোনো প্রশ্ন না। এটার উত্তর হবে তিনি ছিলেন একজন পেশাজীবী। পেশাজীবী যেহেতু তিনি চাকরি করতেন। তো আমরা পেশাজীবী কাদেরকে বলি? যারা চাকরি করে। তার মানে আমরা দেখলাম যে আসলে তোমাদের এটা মূলত বইয়ের সেই অংশ থেকে এসেছে যে অংশে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল এবং তারা যে শুধুমাত্র ছাত্র সমাজ অংশগ্রহণ করেছে তা না, বা শুধুমাত্র কৃষক সমাজ অংশগ্রহণ করেছে তা না, একটা মধ্যবিত্ত জনগণের একটা মোটা অংশ কিন্তু তারা
একটা বড় রকমের অংশ তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। উত্তরটা হবে পেশাজীবী। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন বলা হয়েছে কি, এমবিবিএস পাশ করার পর জনাব রহমান একটা হাসপাতালে যোগ দেন। কিছুদিন পর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধে যোগদান করেন। আচ্ছা, ওই উদ্দীপকেরই আরেকটা প্রশ্ন, এই শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কিভাবে? এক হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে কি, যে ডিরেক্ট অংশ নেওয়া, এবং পরোক্ষভাবে কি, যে যেটা হচ্ছে একদম ডিরেক্ট অংশগ্রহণ না, কিন্তু কোনোভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করা, বিভিন্ন পরোক্ষ বিভিন্ন সাহায্য দেওয়ার মাধ্যমে, টাকা পয়সা বা আশ্রয় দেওয়ার মাধ্যমে, নিরাপত্তা প্রদানের মাধ্যমে বা সেবা দেওয়ার মাধ্যমে, সারা বিশ্বে তথ্য সরবরাহ করে, আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান করে। তাহলে এটার উত্তর কি হবে? তিনি মুক্তিযুদ্ধে কিভাবে অংশগ্রহণ করেছেন। তো এটা কিন্তু এই ব্যক্তির কথা বলা হয়নি, বলা হয়েছে এই শ্রেণীর মানুষ, মানে এই পেশাজীবী শ্রেণীর মানুষরা কিভাবে অংশগ্রহণ করেছিলেন। শুধু যে প্রত্যক্ষভাবে যুদ্ধ একদম বন্দুক হাতে, রাইফেল হাতে তুলে নিয়ে যে যুদ্ধের মঞ্চে নিয়ে যাওয়া, সেটাই একমাত্র যুদ্ধ করা তা কিন্তু না, যুদ্ধের কিন্তু পেছনের কাহিনীটাও রয়েছে। তো এই শ্রেণীর মানুষ প্রধানত এই তিনটা কাজই করেছে। সারা বিশ্বে তথ্য সরবরাহের কাজটাও এই পেশাজীবী শ্রেণী করেছে, যেহেতু তাদের সাথে একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে যোগাযোগ করার একটা সুযোগ সুবিধা তাদের মধ্যে ছিল, এবং আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান করা, এই কাজটাও তারা করেছে। উত্তর হবে তিনটাই। কারণ এই যে পেশাজীবী শ্রেণী, বাংলাদেশের যে সকল প্রবাসী পেশাজীবী শ্রেণী রয়েছে, তারা দেখা গেছে যে তারা বিভিন্ন দেশে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠনের যে কাজটা, সেটা তারা করেছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা প্রদান করে কোন দেশ? বাংলাদেশের পক্ষে, খেয়াল করবে এটা পক্ষে বলেছে নাকি বিপক্ষে বলেছে। এবং ভেটো ক্ষমতা মূলত কি? ভেটো ক্ষমতা হচ্ছে সেই ক্ষমতা যেটা এই যে জাতিসংঘের 5টা ক্ষমতাধর দেশের রয়েছে, তারা যে কোনো প্রস্তাবে, জাতিসংঘের যেটা সাধারণ সভা থেকে, সাধারণ পরিষদ থেকে উত্থাপিত, তারা হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য, এই 5টা দেশ, তারা যদি কোনো প্রস্তাবে ভেটো দেয়, তাহলে সেটা বাতিল হয়ে যেতে পারে, যেই প্রস্তাবটা সাধারণ পরিষদ থেকে করা হচ্ছে। তো বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের পক্ষে ভেটো দেওয়া, এটা কোন দেশ দিয়েছিল? যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন। ওই সময় কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে ছিল না, বাংলাদেশের পক্ষে ছিল না, এবং চীনও বলতে গেলে বাংলাদেশের পক্ষে ছিল না। ওই সময় যারা বাংলাদেশের পক্ষে ছিল, তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। তৎকালীন নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভেটো দিয়ে, তাছাড়া অন্যান্য আরো সাহায্য সহযোগিতা দিয়ে বাংলাদেশকে সবসময় সাপোর্ট করে গেছে মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ কে পরিচালনা করেন? মুক্তিযুদ্ধ পরিচালনা করেন, তোমাদের কিন্তু এটা দেখো, বরিশাল বোর্ড 2025 সালে এসেছে। তো এই প্রশ্নে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের অফিসিয়াল প্রধান ছিলেন কিন্তু শেখ মুজিব, এবং শেখ মুজিব খাতা কলমে তিনি মুক্তিযুদ্ধের প্রধান থাকলেও মুক্তিযুদ্ধ পরিচালনার যে কাজটা, সেটা করেছেন তাজউদ্দিন আহমদ। এবং তাজউদ্দিন আহমদ মূলত মাঠে থেকে, মানে ময়দানে থেকে কাজ, যুদ্ধ পরিচালনা, সংগঠন, মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, এই সব কিছু কাজ বা মুক্তিযুদ্ধের যে নির্বাহী কার্যক্রমগুলো পরিচালনা করা, সবকিছু তাজউদ্দিন আহমদ করেছেন। তো শেখ মুজিবের অনুপস্থিতিতে পুরো যুদ্ধের ভার সামলানোর যে দায়িত্ব, সেটা ছিল তাজউদ্দিন আহমদের। কিন্তু খাতা কলমে যদি বলি, খাতা কলমে কিন্তু শেখ মুজিব প্রধান থাকলেও তার কাজ এখানে খুব একটা, মানে সে ছিলই না, সে পুরোটা টাইমই ছিল পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী। তাহলে উত্তর হবে তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? আমরা জানি সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীর ভূমিকা সবচেয়ে বেশি ছিল। এটা যদি তোমরা বইয়ের যে অধ্যায়টা পড়ে থাকো, তাহলে তোমরা প্রত্যেকটা পেশাজীবী বা প্রত্যেকটা শ্রেণীর যারা বাংলাদেশের ওই তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, প্রত্যেকটা শ্রেণীর কিন্তু ভূমিকা বর্ণনা করা রয়েছে। এবং সেখানে তোমরা দেখবে যে সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করেছে, তারা ছাত্র সমাজ। তারাই মূলত এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে মুক্তিযুদ্ধে অংশ নেয়া, তারপর ভারতে পালিয়ে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ নেয়া, সবকিছু তারাই করেছে, বেশিরভাগই তারা করেছে। তার মানে এই না যে তারাই একমাত্র ছিল, তাছাড়াও পেশাজীবী, কৃষক, প্রবাসী, তাদেরও আলাদা আলাদা ভূমিকা ছিল। কিন্তু মূল যে মেইন স্ট্রিম যে সংগ্রামটা, সেই সংগ্রামের কাজটা কিন্তু ছাত্র সমাজ করেছে। এবং এই প্রশ্নটা দেখো, যশোর বোর্ড 2025 সালে এসেছে। 25 সালের বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলভ করে অধ্যায় ভিত্তিক ভাবে যখন আমরা সলভ করব, তখন আমাদের মধ্যে আমরা বুঝতে পারবো যে প্রশ্নগুলো আসলে কিভাবে হচ্ছে, বা যদি রিপিটও হয় আমাদের ক্ষেত্রে সুবিধা হবে।
উদ্দীপকের আলোকে দেখো, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর। রেহানের মামা মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি একজন অধ্যাপক ছিলেন। আচ্ছা, মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ট্রেনিং নিয়ে যুদ্ধক্ষেত্রে চলে যান। অন্যদিকে পলাশের মামা মুক্তিযুদ্ধের সময় একটি পত্রিকার সম্পাদক ছিলেন। পাক হানাদার বাহিনী তাকে হত্যা করে। আচ্ছা, রেহানের মামা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন। রেহানের মামা ছিল অধ্যাপক। তিনি কি হিসেবে ভূমিকা রাখেন? ছাত্র সমাজ হিসেবে, দলীয় কর্মী রূপে, গণমাধ্যম কর্মী রূপে, নাকি পেশাজীবী পরিচয়? তিনি যেহেতু তার অধ্যাপক হিসেবে তিনি অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তিনি তার চাকরি ছেড়ে তিনি ওই সময় মুক্তিযুদ্ধে অংশ নেন। তো এই কাজটা তিনি করেছেন অবশ্যই পেশাজীবীর পরিচয়ে, গণমাধ্যম কর্মীও না, দলীয় কর্মীও না, বা ছাত্র সমাজ হিসেবেও না। যতটুকু আমরা এখান থেকে পড়ে বুঝলাম, তিনি একজন পেশাজীবী পরিচয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধের সকল মানুষের সহযোগিতা বাঙালির কোন বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে? এই যে সকল ধরনের সহযোগিতা, সকল শ্রেণীর, এমন কোনো আসলে এরকম যুদ্ধ পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে যেখানে প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ সবাই সমানভাবে অংশগ্রহণ করেছে, বা সবাই কম বেশি অংশগ্রহণ করেছে। সবারই ডেডিকেশনটা, বা হয়তো অংশ নিতে না পারলেও সমর্থনটা কিন্তু ছিল। তো এই বিষয়টা কি, কোন বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে? সাহসী মানসিকতা, জাতীয়তাবাদী চেতনা, সংগ্রামী মনোভাব, নাকি স্বাধীনতাকামী জাতি? তোমাদের কি মনে হয়? আমি এটা বলে দিব না, উত্তরটা তোমরা চিন্তা করো যে এটার উত্তর কি হতে পারে। চারটাই কিন্তু একই রকম, চারটাই একই রকম। উত্তর হবে জাতীয়তাবাদী চেতনা, যে বাংলাদেশের জনগণ আসলে অনেক বেশি স্বাধীনতাকামী, এবং এই চারটার কিন্তু সব কয়টাই ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে যে সকল মানুষের সহযোগিতা, এটার দ্বারা আসলে বাঙালি জাতি হিসেবে কেমন, কোন বৈশিষ্ট্যটা আসলে সেটা প্রকাশ পায়, সেটা হচ্ছে জাতীয়তাবাদী চেতনা, যে সবার মধ্যে এক ধরনের যে বাঙালি জাতীয়তাবাদ, বা নিজেদের একটা স্বাতন্ত্র্যবোধ, নিজের দেশের একটা স্বাতন্ত্র্যবোধ, এই চেতনাটা সবার মধ্যেই ছিল। যার কারণে তাদের এই যে একত্রে কাজ করা, প্রত্যেক শ্রেণী পেশার একত্রে কাজ করা, এটা মূলত এই জাতীয়তাবাদী চেতনার বৈশিষ্ট্য। স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল কেমন? এটা দেখো দুইটা বোর্ডে এসেছে। এটা অপশনগুলো হচ্ছে যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ, আহত যোদ্ধাদের সেবা প্রদান, বিভিন্ন প্রকার তথ্য প্রদান। উত্তর কি হবে তোমাদের কি মনে হয়? তারা কিন্তু যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণও করেছে, আহত যোদ্ধাদের সেবা প্রদানও করেছে, বিভিন্ন প্রকার তথ্য প্রদান করেছে কি করেনি? তোমাদের কি মনে হয়? উত্তর তিনটাই হবে। ওই সময়কার নারীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাচার করতে সাহায্য করেছিল, যেহেতু তাদের অনেকেরই ডিরেক্ট যুদ্ধে অংশ নেওয়ার সুবিধাটা ছিল না, বা ডিরেক্ট অংশগ্রহণ করার মতো অবস্থা ছিল না। তারা যেটা করতো যে তারা তথ্য পাচার করে সহযোগিতা করতো, যে মুক্তিযোদ্ধারা কোথায় আছে, বা পাক হানাদার বাহিনী এখন কোথায় আছে, মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে সকল তথ্য সেগুলো পাচার করে। তো নারীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। আচ্ছা, নিচের কোনটি মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল? প্রধান শক্তি কোনটা ছিল? গণমাধ্যম, জনগণ, বিশ্ব জনমত, নাকি প্রবাসী বাঙালি? দেখো চারটাই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে প্রধান যেটা শক্তি, যেটা না ছাড়া একদম মুক্তিযুদ্ধ হতোই না, তোমাদের কি মনে হয় এটা কি হবে? গণমাধ্যম ছাড়াও কিন্তু মুক্তিযুদ্ধ হতো, বিশ্ব জনমত ছাড়াও হতো, প্রবাসী বাঙালিরা হেল্প না করলেও মুক্তিযুদ্ধটা হতো, এবং হয়তো ফলাফল পরিবর্তন হতেও পারতো, কিন্তু মুক্তিযুদ্ধটা ঘটতো। কিন্তু কাদের ছাড়া হতো না? এই জনগণকে ছাড়া মুক্তিযুদ্ধ হওয়া অসম্ভব ব্যাপার ছিল, কারণ জনগণ অনেক বেশি পরিমাণে সহযোগিতাপূর্ণ থাকায়, এবং সবাই একত্রে আসলে এই জাতীয়তাবাদী চেতনার ধারক হওয়ায় এই মুক্তিযুদ্ধটা তাড়াতাড়ি ঘটার এবং তাড়াতাড়ি শেষ হওয়ার, 9 মাসের মধ্যে শেষ হওয়ার এই ব্যাপারটা ঘটাতে সাহায্য করেছে। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী কে ছিল? এখন তোমাদের যেটা পড়তে হবে, মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী থেকে প্রশ্ন এসেছে, এখন পরবর্তীতে কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী থেকেও আসতে পারে। তাই তোমাদের যেটা করতে হবে, মুজিবনগর সরকারের সকল মন্ত্রণালয়গুলোর প্রধানের নাম পড়ে ফেলতে হবে। বইয়ে দেয়া আছে মন্ত্রণালয় প্রধান। এতে যেটা হবে, এখান থেকে যদি প্রশ্ন আসে, সৃজনশীলের জ্ঞানমূলকেও থাকতে পারে, আবার এমসিকিউ এর থাকতে পারে। তো এই মন্ত্রণালয়ের প্রধান, এটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, একটু কঠিন হয়ে যায়, সবাই পড়ে না। তো তোমরা চেষ্টা করবে এটা মুখস্থ করে ফেলার। তো পররাষ্ট্র আইনমন্ত্রী কে ছিল? তোমাদের কি মনে আছে? 4 জন ছিল প্রধান নেতা। তো 4 জনের মধ্যে একজন ছিল পররাষ্ট্র ও আইনমন্ত্রী। চলো তো দেখে নেই। খন্দকার মোশতাক আহমেদ,
তিনি ছিলেন পররাষ্ট্র আইনমন্ত্রী। এবং বাকি 3 জনের পরিচয় কি হবে সেটা তোমরা পড়ে ফেলো, চিন্তা করো দেখি কি হবে। তাজউদ্দিন আহমদ তো প্রধান নেতা ছিলেন, মুক্তিযুদ্ধের প্রধান মানে মুক্তিযুদ্ধ পুরোটা ঘিরে মূলত তাজউদ্দিন আহমদ ছিলেন। তাজউদ্দিন আহমদ পুরা সময় আসলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে গেছেন। অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করেন? এটা 3টা বোর্ডে আসছে। অপারেশন সার্চলাইট সম্পর্কে আমরা জেনেছি, এটা 25শে মার্চ রাতের গণহত্যা ছিল, কালরাত্রি বলা হয়, এবং এটা আসলে একটা সামরিক টার্ম বলা যেতে পারে যে অপারেশন সার্চলাইট। তো অপারেশন সার্চলাইটটা কেন করা হয়েছিল? যাতে এই দেশের যারা নেতা ছিলেন তারা তো 1970 সালের নির্বাচনে একবার জিতে যায়, এবং জিতে যাওয়ার পর তাদের প্রধান দাবি ছিল যে আমাদের ক্ষমতা আমাদেরকে ফিরিয়ে দাও। কিন্তু সেই ক্ষমতা ফেরত না দিয়ে সেটা নিয়ে টালবাহানা শুরু করে পশ্চিম পাকিস্তানিরা। এখন পশ্চিম পাকিস্তানিরা টালবাহানা করতে করতে এমন পর্যায়ে গেছে যে আর পারছে না। তখন তাদের প্ল্যান ছিল যে এই দেশের মানুষের তারা মূলত এই দেশের মাটির দখল চাইতো, মানুষের কোনো পরোয়া তারা করেনি। যার কারণে তারা প্ল্যান করেছিল যে যদি এই দেশে মানুষই না থাকে তাহলে আর আমাদের মোকাবেলা কারা করবে। এই চিন্তা থেকেই মূলত তারা এই গণহত্যার পরিকল্পনা করে, যেই ঢাকা কেন্দ্রিক যেই গণহত্যা চালানো হয়, এবং ঢাকায় ম্যাসাকার শুরু করা হয়, গণহত্যা শুরু করা হয় ছাত্র সমাজ থেকে শুরু করে শিক্ষক, বিভিন্ন পেশাজীবী এবং সেনাবাহিনীর উপর, সেনাবাহিনী, পিআই, পুলিশের উপর আঘাত হানে, এবং যাতে এই এই পূর্ব পাকিস্তান কেন্দ্রিক যে একটা জাতীয়তাবাদী আন্দোলনের শুরু হয়েছে সেটা যাতে থেমে যায়, এটাই ছিল এই অপারেশন সার্চলাইটের প্রধান লক্ষ্য। তো অপারেশন সার্চলাইটের নীল নকশা কে করেছেন? ইয়াহিয়া খান কিন্তু নেতৃত্ব দেন, কিন্তু তিনি নীল নকশা করেন নাই। আইয়ুব খান তো ছিলই না তখন। জুলফিকার আলী ছিলেন কি পাকিস্তান পিপলস পার্টির একজন নেতা, এবং তিনি এই 1970-এর নির্বাচনে তিনি পরাজিত হন আওয়ামী লীগের কাছে। তো এইটা মূলত করে রাও ফরমান আলী। মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে শপথ গ্রহণ করেন? মুজিবনগর সরকার গঠন হয় কত সালে? 1971-এর 10ই এপ্রিল। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়, যে মুক্তিযুদ্ধটাকে আরো সাংগঠনিকভাবে পরিচালনা করার জন্য, যাতে মুক্তিযুদ্ধটা যাতে এলোমেলোভাবে না হয়, এবং একটা প্রপার নেতৃত্ব দেওয়ার জন্য, সুন্দরভাবে করার জন্য এই 10ই এপ্রিল মেহেরপুর জেলায় সেখানে 1971 সালে এই মুজিবনগর সরকারটা গঠন করা হয়, এবং এই সরকারই শপথ গ্রহণ করেন তারই ঠিক 7 দিন পরে 17ই এপ্রিল। এই ডেটগুলো মনে রাখা জরুরি, গুরুত্বপূর্ণ ডেটগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কোন দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত? দেখো, 25শে মার্চ, 26শে মার্চ দুইটাই কিন্তু আছে পাশাপাশি। উত্তর 25শে মার্চ কেন হবে? কারণ 25শে মার্চ রাতে গণহত্যা চালানো হয়, এবং 26শে মার্চ সকালবেলা, মানে 25শে মার্চের দ্বিপ্রহরে 12টার পরে আর কি, যখন স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, যার কারণে 26শে মার্চকে স্বাধীনতা দিবস করা হয়। কিন্তু সাধারণত গণহত্যা দিবস হিসেবে 25শে মার্চ পালন করা হয় বর্তমানে, সেই কালরাত্রির স্মরণে, কালরাত্রিতে যারা হত্যার শিকার হয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি মর্যাদা জ্ঞাপন করে 25শে মার্চ রাতে এখন বর্তমানে 25শে মার্চ গণহত্যা দিবস পালন করা হয়। আচ্ছা, জ্ঞানমূলক প্রশ্নের জন্য দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, যে গণযুদ্ধ কি, মুক্তিফৌজ কারা, রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি, অপারেশন সার্চলাইট কাকে বলে, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন, পেশাজীবী কারা, মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য কি ছিল। এখানে আরো কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, গণযুদ্ধ বলতে মূলত কি বোঝানো হয়েছে? গণযুদ্ধ মানে গণ মানে জনগণ, এবং যুদ্ধ তো যুদ্ধ। তো গণযুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, অর্থাৎ যে সকল যুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, এবং জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যুদ্ধে অংশ নিয়ে যুদ্ধের যে মূল লক্ষ্য সেটা অর্জনে সাহায্য করে, সেই সকল যুদ্ধকে গণযুদ্ধ বলা হয়। এই প্রশ্নটা এসেছে চট্টগ্রাম বোর্ড সহ আরো কয়েকটা বোর্ডে বিভিন্ন সময় বিভিন্ন বছরে প্রশ্নটা এসেছে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ভালো মতো জেনে রাখবে যে গণযুদ্ধ আসলে কি। গণযুদ্ধ হচ্ছে যেই সকল যুদ্ধে জনগণ থেকে শুরু করে আরো সকল স্তরের জনগণ, একটা সমাজ বা দেশের সকল স্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, আমরা সেই যুদ্ধকে বলবো গণযুদ্ধ। মুক্তিফৌজ কারা? মুক্তিফৌজ হচ্ছে মুক্তিযোদ্ধাদের মধ্যে সেই মুক্তিযোদ্ধারা যারা কিনা, বা সেই সৈনিকরা যারা সরাসরিভাবে
সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। তো মুক্তি ফৌজ মূলত যারা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে তাদেরকে মুক্তি ফৌজ বলা হয়। তো মুক্তিযোদ্ধাদের কিন্তু অনেক ক্ষেত্র আছে, সবাই কিন্তু সশস্ত্র যুদ্ধে ছিল না। কেউ কেউ অন্যান্য বিভিন্নভাবে সাহায্য করেছে, তথ্য পাচার করে বা মুক্তিযোদ্ধাদের সহায়তা দিয়ে তাদেরকেও মুক্তিযোদ্ধা বলা হয়। কিন্তু মুক্তি ফৌজ হচ্ছে তারা যারা একদম কাঠামোগতভাবে ট্রেনিং নিয়ে সশস্ত্র সাজসজ্জায় একদম পাকিস্তানিদের বিরোধিতা করেছে বা পশ্চিম পাকিস্তানিদের সাথে যুদ্ধে অংশ নিয়েছে, তাদেরকে বলা হয় মুক্তি ফৌজ। রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। বানানটা ভালো মতো খেয়াল করবে যে সোহরাওয়ার্দী বানানটা কি। সোহরাওয়ার্দী উদ্যান। অপারেশন সার্চলাইট। তো রেসকোর্স ময়দান কেন গুরুত্বপূর্ণ বলতো? রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষণ দেওয়া হয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ওই সময় যে ৭ই মার্চের ভাষণ, যেটা বর্তমানে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত, সেই ৭ই মার্চের ভাষণ দেয়, যেটার বর্তমান রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। অপারেশন সার্চলাইট হচ্ছে একটা সামরিক অভিযান বলা যেতে পারে, যেটা পরিচালনা করেছে পশ্চিম পাকিস্তানিরা। কাদের বিপক্ষে? পূর্ব পাকিস্তানিদের বিপক্ষে। স্পেশালি ঢাকা কেন্দ্রিক একটা গণহত্যামূলক একটা সামরিক অপারেশন বা সামরিক একটা অভিযান। তো অপারেশন সার্চলাইট সেই অভিযানের একটা সামরিক যে টার্ম থাকে, সে একটা টার্ম হিসেবে এটাকে বলা হয় অপারেশন সার্চলাইট। এটা যারা সামরিক বাহিনীতে কোনো অপারেশন করে বা কোনো একটা অভিযানে যায়, তখন সেই অভিযানের একটা নাম দেয়। ঠিক তেমনি এই অভিযানটার তারা নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট, মানে খুঁজে খুঁজে হত্যা করা, যার কারণে এটার নাম হচ্ছে সার্চলাইট। রাতের অন্ধকারে সার্চলাইট কি করে? সার্চলাইট মূলত কি, যে অপারেশনের সময় যে উপরে একটা লাইট থাকে যেটা দিয়ে অপারেশন পরিচালনা করা, সেটাকে সার্চলাইট বলা হয়। তো রাতের অন্ধকারে এরকম সার্চলাইট জাগিয়ে জাগিয়ে এক এক করে বাঙালিকে ধরে হত্যা করার যে পরিকল্পনা, সেটাই হচ্ছে অপারেশন সার্চলাইট। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রীর নাম ছিলেন মনসুর আলী। এবং যে জাতীয় চার নেতা, সেই চার নেতার মধ্যে মুজিবনগর সরকারের 4 জন মন্ত্রী হিসেবে ছিলেন। প্রথমত প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী ছিলেন মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল পররাষ্ট্রমন্ত্রীর নাম ছিল খন্দকার মোশতাক আহমদ, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর নাম ছিল এইচ.এম. কামরুজ্জামান। তো এই মুজিবনগর সরকারের অন্যান্য যে সরকারের নামগুলো রয়েছে, এগুলো তোমাদের ভালো মতো আরো পড়তে হবে। পেশাজীবী কারা? পেশাজীবী তাদেরকে বলা হয় যারা সমাজের বিভিন্ন পেশায় শিক্ষিত জনগোষ্ঠী, সেই সকল শিক্ষিত জনগোষ্ঠী যারা সমাজের বিভিন্ন পেশায় বর্তমানে কাজ করছে। এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যদি পেশাজীবী কারা আসে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে যে পেশাজীবী হচ্ছে তারা সেই সকল শিক্ষিত জনগোষ্ঠী যারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশায় নিযুক্ত রয়েছেন এবং যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, তাদেরকে বলা হয় পেশাজীবী। তার মানে এখানে আসছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে শিক্ষিত জনগণ, তারপর বিভিন্ন শ্রেণী পেশায় কাজ করে, এবং আরেকটা সেটা হচ্ছে যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সাথে তাদের সম্পৃক্ততা, এটা চলে আসছে। মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য কি ছিল? আচ্ছা, মুজিবনগর সরকার গঠন করা হয় 10ই এপ্রিল এবং তারা শপথ গ্রহণ করে 17ই এপ্রিল, যেটা ছিল মেহেরপুর জেলায় এক আমবাগানে। তো ওইটার পরবর্তীতে নাম হয় মুজিবনগর। তো এই মেহেরপুর জেলায় যখন এই মুজিবনগর সরকার গঠন করা হয়, কারণ মেহেরপুর তখন পর্যন্ত পাকিস্তানিদের কবলমুক্ত ছিল, পশ্চিম পাকিস্তানিদের কবলমুক্ত ছিল, এবং একটা সেফ প্লেস হিসেবে তখন সেখানে মুজিবনগর সরকারটা গঠন করা হয়। এবং এই সরকারের প্রধান যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অর্জন, 1 নাম্বার, এবং দ্বিতীয় সেটা হচ্ছে এই যে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধকে পরিচালনা করা। তো সর্বোচ্চ লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা। মুক্তিযুদ্ধকালীন চরমপত্র কি? চরমপত্র একটা ব্যঙ্গাত্মক রেডিও চ্যানেলে অনুষ্ঠিত, মূলত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিচালিত একটা অনুষ্ঠান, যেটা এম আক্তার মুকুল যেটার পরিচালনা করতেন। এম আক্তার মুকুল
এটাকে ব্যঙ্গাত্মক বলা হয় কারণ ওই সময় দেশের যে থমথমে অবস্থা ছিল, যারা গৃহবন্দী মানুষ ছিলেন, যারা মুক্তিযুদ্ধের সময় বের হতে পারে নাই বা ভারতে পালিয়ে যেতে পারে নাই বা মুক্তিযুদ্ধেও অংশ নেওয়া সম্ভব হয়নি, তাদের মধ্যে কিন্তু একটা মানসিক অস্থিরতা বা একটা ট্রমা কাজ করতো। সেই ট্রমা কাটিয়ে উঠতে এটা এই ব্যঙ্গাত্মক যে অনুষ্ঠানটি পরিচালিত হয়, এবং এটা তখন বাংলাদেশের মানুষের মনে সেই জাতীয়তাবাদী চেতনা উজ্জীবিত রাখতে অনেক বেশি সহায়তা করে, এবং তাদের একটা বিনোদনের মাধ্যম ছিল, প্রধান বিনোদনের মাধ্যম ছিল এই চরমপত্র। এখানে বিভিন্ন ব্যঙ্গাত্মকভাবে পাকিস্তানিদের রোস্ট করা হতো, মানে পাকিস্তানিদের নিয়ে বিভিন্ন রকম তাদেরকে অপমান করা হতো আর কি, সোজা কথা। তো এই এই বাংলা ভাষায় করা হতো, তাই বাঙালিরা এটা শুনে বেশ মজা পেত। মুক্তিযুদ্ধকালীন চরমপত্র একটা খুবই বিখ্যাত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিচালিত মুক্তিযুদ্ধকালীন সময়ে একটা অনুষ্ঠান, যেটা সম্প্রচার করা হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, এবং পরিচালনা করতো এম আক্তার মুকুল। আচ্ছা, এখন আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু দেখে নেই। প্রথম যে মানে এগুলো হচ্ছে বোর্ড থেকে এসেছে, এই চ্যাপ্টার থেকে, অনুধাবনমূলক। মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা। আচ্ছা, প্রবাসীরা মুক্তিযুদ্ধে কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে, স্পেশালি যারা যুক্তরাষ্ট্রে ছিল। যুক্তরাষ্ট্রের প্রবাসীরা মিশন তৈরি করে, একটা মিশন করে জাতিসংঘে মিশন পাঠায়, এবং তার পাশাপাশি তারা ওই দেশগুলোতে, যে সকল দেশে এই প্রবাসীরা ছিল, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীনে না বাট আর আশেপাশে যে যুক্তরাজ্য, এই সকল দেশে তারা এক ধরনের জনমত গঠনের জন্য, মুক্তিযুদ্ধের জনমত গঠনের জন্য তারা নিরলসভাবে কাজ করে, পাশাপাশি মুক্তিযুদ্ধে ফান্ড জোগাড় করার জন্য কিন্তু তারা কাজ করে। এবং প্রবাসীদের পাঠানো অর্থে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যেমন দেশের উন্নয়নে কাজে লাগানো হয়, পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু প্রবাসীরা এই দেশের বাইরে থেকে জনমত গঠন থেকে শুরু করে গণমাধ্যমে যে সকল কাজ করে, এবং দেশের পরিস্থিতি, দেশের চিত্র বাইরের দেশে তুলে ধরার যে কাজগুলো, এগুলো করে। তো অনুধাবনমূলক প্রশ্নে মূলত তোমাদেরকে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে হবে সুন্দর করে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি যাতে বড় না হয়ে যায়। সাধারণত প্রথম দিকের অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখতে লিখতে অনেক বড় হয়ে যায়, পরে টাইম কুলানো খুবই কষ্টের হয়ে যায়, যার কারণে যেটা করতে হবে যে অনুধাবনমূলক শুরু থেকে একটু সাবধান থাকতে হবে, যাতে অনেক বেশি বড় না হয়ে যায়, আবার অনেক বেশি ছোটও না হয়ে যায়, একদম টু দ্য পয়েন্ট লিখতে হবে। তারপর অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? অপারেশন সার্চলাইট হচ্ছে, আমরা এর আগেও দেখেছি যে 25শে মার্চ কাল রাত্রে 25শে মার্চ রাত্রে অনুষ্ঠিত একটা সামরিক অভিযান, যেটা পরিচালনা করেছিল পশ্চিম পাকিস্তানি সামরিক শাসকরা, এবং এই অপারেশন সার্চলাইটের নীল নকশা করেছেন রাও ফরমান আলী, এবং এটা মূলত ইয়াহিয়া খানের নেতৃত্বে এই অপারেশন সার্চলাইট, তার সম্মতিতে এবং তার অনুমোদনে এই অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয়। এটা মূলত করা হয়েছে বাংলাদেশের যে ছাত্র সমাজ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যে ছাত্রাবাসগুলো, হলগুলো ছিল, তার পাশাপাশি শিক্ষকদের বাসভবনে আক্রমণ করা থেকে শুরু করে ওই সময় শেখ মুজিবকে গ্রেপ্তার করা এবং অন্যান্য নেতাদের উপর হামলা চালানো, এই সকল কিছু পরিচালনা করা হয়। মূলত এটা একটা গণহত্যা পরিচালনা করার বা গণহত্যা বাস্তবায়ন করার একটা অপারেশন বা একটা সামরিক অভিযান ছিল অপারেশন সার্চলাইট, যেটা পালন করা হয় কবে? যেটা অনুষ্ঠিত হয় 25শে মার্চ 1971, 25শে মার্চ 1971 সালে, এবং পরবর্তীতে এই 25শে মার্চকে করা হয়েছে গণহত্যা দিবস, যেটা এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও পরিচালিত হবে, মানে উদযাপিত হচ্ছে এবং পরবর্তীতেও উদযাপিত হবে। এবং এটা কিন্তু তোমাদের প্রথমে অপারেশন সার্চলাইট বলতে কি বুঝো এক লাইনে লিখবে, তারপরে প্যারা দিয়ে পরের অংশে অপারেশন সার্চলাইট সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং একটু অনুধাবনমূলক যেটা হয় একটু বিস্তারিতভাবে লেখা, কয়েক লাইনে, 5-6 লাইনে, সেটা লেখার চেষ্টা করবে। যৌথ কমান্ড গড়ে তোলা হয়েছিল কেন? যৌথ কমান্ড গড়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধকে আরো বেশি শক্তিশালী করার জন্য, এবং এটা করা হয় 3রা ডিসেম্বর, যখন যখন পাকিস্তান ভারতের উপর আক্রমণ চালায়, তখন ভারত ক্ষিপ্ত হয়ে তখন বাংলাদেশের সাথে মিলে যৌথ কমান্ড গঠন করে। মিত্রবাহিনী বলা হয়, ভারতের যে সৈনিকরা ছিল তাদেরকে বলা হয় মিত্রবাহিনী, এবং তারা মুক্তি ফৌজের সাথে একসাথে মিলে এই যৌথ বাহিনী গড়ে তোলেন। এবং এই যৌথ কমান্ড গড়ে তোলার মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আরো বেশি শক্তিশালী করে তোলা, এবং মুক্তিযুদ্ধের যেটা লক্ষ্য, যে দেশের স্বাধীনতা অর্জন করা, সেটাকে আরো আগিয়ে আনা, এবং সেটা আরো যত দ্রুত সম্ভব যাতে অর্জন করা যায় সেটা করা, এবং পশ্চিম পাকিস্তানকে এক কোণে ফেলে দেওয়া, এবং তারা যাতে আর এই দেশের মানুষের উপর জুলুম চালাতে না পারে সেই জিনিসটা নিশ্চয়তা করা।
জনগণকে মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি বলা হয় কেন? আচ্ছা, মুক্তিযুদ্ধের কিন্তু শক্তি অনেকগুলা, যেমন পেশাজীবী শ্রেণী ছিল, তারপর ছাত্র সমাজ, তারপর গণমাধ্যম একটা অনেক বড় শক্তি, তারপর প্রবাসীরা অনেক বড় শক্তি, কিন্তু তার মধ্যে এই জনগণকেই বলা হয় প্রধান নিয়ামক শক্তি। তার কারণ কি? জনগণকে কেন প্রধান শক্তি বলা হয়? কারণ, আচ্ছা, জনগণকে বলা হয় কারণ জনগণ বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখে। শুধুমাত্র যে সরাসরিভাবে অংশগ্রহণ তা না, সরাসরিভাবে অংশগ্রহণ ছাড়াও পেশাজীবীরা তো সরাসরিভাবে এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করে, কিন্তু জনগণরা এই মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে, সেবাদান থেকে শুরু করে, তাদেরকে অর্থায়ন, তারপর তাদেরকে লুকাতে সাহায্য করা, তাদের তথ্য পাচার করা থেকে শুরু করে তাদেরকে সেবা দেয়া, চিকিৎসা সেবা দেয়া, সব ধরনের কাজে সবসময় অ্যাক্টিভ ছিল এবং তারা বিভিন্ন সময় এই যুদ্ধে সমর্থন জুগিয়েছে তাদের মতামত প্রকাশের মাধ্যমে গণমাধ্যমগুলোতে। তো ওভারঅল সবকিছু, এই এত কিছু যদি সম্ভব না হতো যদি জনগণ এই মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল না হতো, বা মুক্তিযুদ্ধকে তারা নিজেরা ওন না করতো, নিজেদের অংশ মনে না করতো। তো নিজেরা পার্টিসিপেট করতে না পারার একটা যে যারা অংশগ্রহণ করেছে তারা তো করেছে, যারা করতে পারেনি তারা না করতে পারার কষ্ট থেকে আবার তারা পরোক্ষভাবে বিভিন্নভাবে সাহায্য করেছে। তো এমন কেউ নাই যারা হচ্ছে একেবারেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে ওই সময়, খুবই কম সংখ্যক মানুষ। তাছাড়া দেখা গেছে যে ম্যাক্সিমাম জনগণই কিন্তু এই জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত ছিল, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ছিল এবং মুক্তিযুদ্ধে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অংশ নিয়ে মুক্তিযুদ্ধকে সফল করতে সহায়তা করেছিল। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ কিভাবে ভূমিকা ছিল? আচ্ছা, সকল নিয়ামকের মধ্যে কিন্তু ছাত্র সমাজ বেশ শক্তিশালী একটা নিয়ামক, কারণ ছাত্র সমাজ ওই সময় কৃষক শ্রেণী বা অন্যান্য যে পেশাজীবী শ্রেণী তারা কিন্তু হয়তো শিক্ষিত এবং অশিক্ষিত যে সকল শ্রেণী রয়েছে তারা কিন্তু সহজে জিনিসগুলো বুঝতে পারে না যতটা সহজে ছাত্র সমাজ বুঝতে পেরেছিল। তাদের ভবিষ্যৎ থেকে শুরু করে পাকিস্তানের যে ষড়যন্ত্রমূলক আচরণ সবকিছু ছাত্র সমাজ আগে ভাগে বুঝতে পেরে যেটা করেছে যে ছাত্র সমাজ এই মুক্তিযুদ্ধে যারা অংশ নিবে, কৃষক শ্রেণী থেকে শুরু করে অন্যান্য পেশা শ্রেণী, তাদেরকে সশস্ত্রভাবে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে নিজেরা সশস্ত্রভাবে অংশ নেওয়া এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করা, একটা নেতৃত্ব গড়ে তোলা, বিভিন্ন কমান্ড বাহিনী গড়ে তোলা, এই মুক্তি ফৌজগুলো গড়ে তোলা, এবং তাছাড়া ভারতে গিয়ে প্রশিক্ষণ নেওয়া থেকে শুরু করে আরো অন্যান্য কাজে যখন তারা সক্রিয়ভাবে অংশ নেয় তখন মুক্তিযুদ্ধে একটা স্ট্রং একটা নেতৃত্ব তৈরি হয় এবং সামরিকভাবেও মুক্তিযুদ্ধে অন্যান্য যে পেশাজীবী যাদের কোনো প্রশিক্ষণ নেই তারাও সহজে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে অল্প দিনের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তারা অংশ নেওয়া শুরু করে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল? আচ্ছা, মুজিবনগর সরকার গঠনের প্রধান লক্ষ্যই ছিল যে মুক্তিযুদ্ধকে একটা শেপ দেয়া, মানে মুক্তিযুদ্ধ যাতে ছড়ানো ছিটানো বিক্ষিপ্তভাবে না হয়। মুজিবনগর সরকার গঠনের আগেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং যখন 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয় তার পরপরই কিন্তু যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন স্থানে যে আঞ্চলিক বাহিনীগুলো, কাদেরিয়া বাহিনী, তারপরে মায়া বাহিনী, এরকম অনেক বাহিনী গড়ে উঠেছিল যাতে তারা নিজেরা দলবদ্ধভাবে পাকিস্তানি বাহিনীর বিরোধিতা করতে পারে। কিন্তু এভাবে বিক্ষিপ্তভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হলে যেটা হতো যে হয়তো বাংলাদেশ, পূর্ব পাকিস্তান পরাজিত হতে পারত পশ্চিম পাকিস্তানের কাছে এবং খুব সহজেই ঘায়েল হয়ে যেতে পারত। এটা যাতে না হয় এবং এই মুক্তিযুদ্ধটা যাতে প্রপারলি হয়, একটা স্ট্রাকচার মেনটেন করে হয় এবং লক্ষ্য অর্জন যাতে খুব তাড়াতাড়ি সম্ভব হয়, যাতে স্বাধীনতা অর্জন খুব সহজে সম্ভব হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের তৎকালীন, পূর্ব পাকিস্তানের তৎকালীন যে নেতৃবৃন্দ ছিলেন তারা সকলে মিলে এই সরকার গঠন করেন 1970 সালে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। এবং এই সরকারের প্রধান করা হয় শেখ মুজিবকে এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রী করা হয় তাজউদ্দিন আহমদকে। এবং পুরাটা সময় যেহেতু শেখ মুজিব তখন পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন, তার হয়ে তাজউদ্দিন আহমেদ মূলত পুরা মুক্তিযুদ্ধটা তিনি পরিচালনা করেন। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য এবং নারীদের একটা বড় পার্ট এটাতে বিভিন্নভাবে অংশগ্রহণ করে, নট লাইক শুধু সশস্ত্রভাবে বা শুধু সেবাদানের মাধ্যমে। প্রথমত তারা সশস্ত্রভাবে অংশগ্রহণ করে, তারই একটা নমুনা আমরা দেখতে পাই তারামন বিবি এবং কাকন বিবির বীর প্রতীক বীর প্রতীক পদকে ভূষিত হওয়া। তার পাশাপাশি তারা যেহেতু সাধারণ পোশাকে ঘোরাফেরা করতে পারতেন, তাদের একটা বড় অংশ কিন্তু এই যে সংবাদ পাচার বা
সংবাদ চোরাচালানের সাথে যুক্ত ছিলেন। তথ্য সহায়তার মাধ্যমে মুক্তিযুদ্ধকে গতিশীল করেছেন এবং তার সাথে সাথে মুক্তিযুদ্ধে নারীরা আরও একটা ভূমিকা পালন করে। তারা এই আশ্রয়, খাদ্য ইত্যাদি দিয়ে সহায়তা করে মুক্তিযোদ্ধাদের। এবং তারা যেহেতু ঘরে থাকতো, রাতের বেলা দেখা যেত বিভিন্ন সময় মুক্তিযোদ্ধারা তাদের কাছে আশ্রয় নিতে চাইলে তারা আশ্রয় দিতেন এবং অগণিত নারী মুক্তিযুদ্ধে লাঞ্ছিত হন পশ্চিম পাকিস্তানিদের দ্বারা এবং তাদেরকে পরবর্তীতে বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করা হয়। বীরাঙ্গনা বলা হয় তাদেরকে এবং তাদেরকে একটা রাষ্ট্রীয় সম্মান তাদেরকে প্রদান করা হয়। তো ওভারঅল বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা একটা অবিচ্ছেদ্য অংশ ছিল এবং নারীদের এই ভূমিকা ছাড়া কিন্তু মুক্তিযুদ্ধ সফল হতে হয়তো বিলম্বিত হতো অথবা অনেক বড় একটা ঘাটতি থেকে যেত মুক্তিযুদ্ধে। এখন আমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেখি। তোমরা জানো যে প্রয়োগ এবং দক্ষতামূলক অংশটা আসলে অনেক গুরুত্ব সহকারে লিখতে হয়, যেহেতু এখানে তোমাদের টোটাল কত 3 এবং 4 7 মার্ক, টোটাল 7 মার্ক এখানে থাকায় তোমাদের প্রয়োগ অংশটুকু বেশ এলাবোরেটলি লিখতে হয়, ব্যাখ্যা করে বিশ্লেষণের সাথে। এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক কি করতে হয়, উদ্দীপকের সাথে মিলিয়ে সুন্দর করে লিখতে হয়, যাতে তোমার লেখাটা আর সবার থেকে একটু অন্যরকম হয়। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে দেখো লক্ষ্যবস্তু কি, পুলিশ সদর দপ্তর ইপিআই, তারপর বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস এবং অস্ত্রাগার, এই তিনটা দিকে লক্ষ্যবস্তু। এবং প্রশ্ন গয়ে দেওয়া আছে দৃশ্যকল্পটি কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করছে। তো এমন একটা ঘটনা যেটার প্রধান লক্ষ্যবস্তু ছিল পুলিশ সদর দপ্তর, বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস এবং অস্ত্রাগার। তো এই ঘটনাটা মূলত অপারেশন সার্চলাইট। কারণ অপারেশন সার্চলাইট প্রথমে তোমার উত্তর এভাবে লিখতে হবে যে উদ্দীপকে বর্ণিত যে দৃশ্যকল্পটি দেয়া বা উদ্দীপকে দেয়া যে দৃশ্যকল্পটি, সেখানে লক্ষ্যবস্তু হিসেবে দেওয়া আছে পুলিশ সদর দপ্তর, অস্ত্রাগার এবং বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস। এবং এই তিনটাই মূলত অপারেশন সার্চলাইটের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, যে তারা এই ছাত্রাবাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষার্থীবৃন্দ এবং অস্ত্রাগার, তার সাথে পুলিশ এবং পুলিশ সদর দপ্তর ইপিআই, তাদেরকে কেন্দ্র করেই মূলত তাদের প্ল্যানটি, নীল নকশাটি সাজিয়েছে, যাতে এদেশের মানুষকে চিরতরে তাদের সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা থেকে দূরে রাখা যায়। যেহেতু পুলিশ সদর দপ্তর যদি তারা ধ্বংস করে দিতে পারে বা পুলিশদের উপর আক্রমণ চালাতে পারে, হয়তো পুলিশরা পরবর্তীতে বা যে সামরিক দিক দিয়ে হয়তো আর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না, এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা এই প্ল্যানটি করে। এবং ছাত্র সমাজ ওই সময় না, আসলে 1952 সাল থেকেই মূলত ছাত্র সমাজ জেগে উঠেছিল, বিভিন্ন অন্যায়ের প্রতিরোধ করত। পূর্ব পাকিস্তান যখন যে অন্যায় করেছে, ছাত্র সমাজ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ওই সময় থেকে প্রত্যেকটা আন্দোলনে কিন্তু প্রতিবাদ করে গেছে, প্রতিবাদী কণ্ঠস্বর গড়ে তুলেছে। তাই এই ছাত্র সমাজকে বিলীন করে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর যদি তারা রাতের আধারে হামলা চালায়, তাহলে যেটা হবে যে এদেশের ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাবে এবং নেতৃত্ব গঠনের যে দিকটা, এটা বাধাগ্রস্ত হবে। অর্থাৎ নেতৃত্বের অভাবে বাংলাদেশের যে স্বাধীনতা আদায়ের যে লড়াই, সেটা থেমে থাকবে। এবং অস্ত্রাগার যদি লুণ্ঠন করা যায়, তাহলে তো এই দেশের অস্ত্র যদি না থাকে, তাহলে মানুষ কি দিয়ে যুদ্ধ করবে বা কি দিয়ে মোকাবেলা করবে। তার কারণে তারা এই তিনটা জায়গায় তাদের লক্ষ্যবস্তু স্থাপন করে এবং তিনটা জায়গায় তারা রাতের অন্ধকারে, একদম মধ্যরাতে তারা আক্রমণ চালায়। তার পাশাপাশি তারা শিক্ষকদের উপরেও হামলা চালায় এবং শেখ মুজিবকে গ্রেপ্তার করে। তো এটা মূলত এই ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করছে। এবং তোমার অপারেশন সার্চলাইটকে ধাপে ধাপে ব্যাখ্যা করতে হবে গয়ে। তখন প্রথমে লিখতে হবে অপারেশন সার্চলাইটটা কি ছিল, তারপর এটা কারা তৈরি করেছিল, কারা এই নীল নকশা তৈরি করেছিল, কেন করেছিল, 1970 সালের নির্বাচনে জয়ী যারা প্রার্থী ছিল পূর্ব পাকিস্তান থেকে, তাদেরকে ক্ষমতা ছাড়া টালবাহানা করে আস্তে আস্তে তারা এই অপারেশন সার্চলাইটের দিকে ঝুঁকে, যাতে পরবর্তীতে তারা এই দেশের মানুষের স্বাধীনতা অর্জনের যে লড়াই বা স্বাধীনতা আদায়ের যে কণ্ঠস্বর, এটা চিরতরে তারা বন্ধ করে দিতে পারে এবং বিলীন করে দিতে পারে। সেই উদ্দেশ্যে তারা এই অপারেশন সার্চলাইটটি চালায়। প্রথমত তোমাদের এখানে লিখতে হবে এটার সাথে অপারেশন সার্চলাইট কিভাবে মিলিত, কারণ এই যে এই তিনটা জায়গায় মূলত লক্ষ্যবস্তু ছিল। তারপর লিখতে হবে অপারেশন সার্চলাইট কি, তারপর লিখবে অপারেশন সার্চলাইট কেন করা হয়, কেন এবং কারা করে, এটা লিখতে হবে। এবং তার পরবর্তী সময় আসলে এটার ফলাফল কি ছিল, এটা লিখতে হবে। তো ফলাফলের দিকটা ঘয়ে মূলত ইলাবোরেটলি চেয়েছে। ঘয়ে বলেছে উক্ত ঘটনার পরিণতি বিশ্লেষণ করো। তো এই ঘটনার পরিণতি কি ছিল, ওই সময় পুলিশ বাহিনী, বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যারা ইপিআই সদস্যরা ছিল বা পুলিশ সদস্যরা ছিল, তারা তাৎক্ষণিকভাবে পিলখানার প্রতিরোধ গড়ে তোলে এবং ছাত্রদের
ওপর যে হামলা চালানো হয়, নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়, সেইটার প্রতিবাদে পরবর্তীতে সারা দেশের ছাত্র সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষজন প্রতিরোধ গড়ে তোলে। এবং শেখ মুজিব ওই সময় গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে বা গ্রেপ্তার হওয়ার আগে আগে ওই সময় তিনি স্বাধীনতা ঘোষণা করেন, যেটা 26শে মার্চ অর্থাৎ 25শে মার্চ দ্বিতীয় প্রহরে অর্থাৎ 26শে মার্চে এটা প্রচার করা হয় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, এবং যেটা পরবর্তীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র করা হয়। এবং পরবর্তীতে আস্তে আস্তে এই স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে একটা গণজাগরণ বা একটা প্রতিবাদ গড়ে ওঠে। এবং এই প্রতিবাদটাকে বা বাংলাদেশের মানুষের এই সংগ্রামটাকে যাতে আরো কাঠামোবদ্ধ করা যায়, তারই ধারাবাহিকতায় কি করা হয়, মুজিবনগর সরকার গঠন করা হয় 10ই এপ্রিল। যেই সরকার 17 এপ্রিল শপথ গ্রহণ করে এবং তারা পরবর্তীতে ভারতে স্থানান্তর হয়ে যায় এবং ভারত থেকে এই দেশের সার্বিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার কাজে তারা নেতৃত্ব দেন। এবং মুজিবনগর সরকারের ওই সময় কারা কারা প্রধান ছিলেন, 6 জন নেতা ছিলেন। এই সব কিছু তোমরা এই ঘয়ে ধাপে ধাপে লিখতে পারো। প্রথমে লিখবে অপারেশন সার্চলাইট সম্পর্কে, যে অপারেশন সার্চলাইটের কয়েক লাইনে 2-3 লাইন লিখে দিবে, এবং তারপরে তোমরা লিখবে যে এটার ফলে কি হয়, স্বাধীনতা ঘোষণা করা হয় সেদিন রাতেই, এবং তারপর এই ছাত্র সমাজের উপর হামলা করার কারণে কি কি হয়। তোমরা যদি পয়েন্ট পয়েন্ট করে লেখো তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে এবং গোছানো লাগবে, টিচারেরও মনোযোগ আকর্ষণ হবে। তোমরা এভাবে সাজিয়ে লেখার চেষ্টা করবে। পরবর্তীতে আসি ঘটনা 1। আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন। এখানে দেখো কি বলেছে, মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ স্বাধীন বাংলা বেতারে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান ও নাটক শুনে এবং পত্রিকায় বিভিন্ন বীরত্ব গাথা পড়ে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো এটা মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক দিকটা বলেছে, যে সাংস্কৃতিক ভাবে আসলে জনগণকে কিভাবে উদ্বুদ্ধ করা হয়, এবং সাংস্কৃতিক গণমাধ্যমগুলো, সাংস্কৃতিক যে উপাদানগুলো রয়েছে, যেমন এই চরমপত্র বা অন্যান্য অনুষ্ঠান বা গণজাগরণমূলক যে সঙ্গীতগুলো রয়েছে, এগুলো প্রচারের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উজ্জীবিত করে। ঘটনা 2 বলেছে, মুক্তিযুদ্ধের সময় 2 বোন রীতা ও রিপা প্রশিক্ষণ নিয়ে ক্যাম্পাসে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছিলেন। আচ্ছা, গয়ে বলা হয়েছে, দেখো ঘটনা 1-এ মুক্তিযুদ্ধের সময় কাদের ভূমিকা ফুটে উঠেছে। ঘটনা 1-এ সংস্কৃতি কর্মী যারা ছিল বা এই গণমাধ্যমের ভূমিকা, মূলত প্রধানত এটা হবে গণমাধ্যমের ভূমিকা। প্রথমেই তোমরা লিখবে এক লাইনে যে উক্ত উদ্দীপক থেকে মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যম ও সংস্কৃতি কর্মীদের ভূমিকা ফুটে উঠেছে। তারপর তোমরা ধাপে ধাপে লিখবে। প্রথমে লিখবে আসলে গণমাধ্যম কি, কোনো সমাজে আসলে কোনো দেশে গণমাধ্যমের ভূমিকা কতটুকু। গণমাধ্যম বলতে আমরা সেই সকল প্রচার মাধ্যমকে বুঝি যেগুলো সহজেই কোনো বার্তা জনগণের মধ্যে সহজেই পৌঁছে দিতে পারে। যেমন এটা হতে পারে বেতার, টেলিভিশন, সংবাদপত্র এবং রেডিও ইত্যাদি। তো এই তখন ওই সময় মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার প্রথমে কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার বার্তা প্রচার করা হয় সারা দেশের মানুষের মধ্যে, এবং সেই বার্তায় উজ্জীবিত হয়ে সব জায়গায় মানুষ আঞ্চলিকভাবে এবং প্রাথমিকভাবে একটা প্রতিরোধ গড়ে তোলে, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আস্তে আস্তে মুক্তিযুদ্ধে যোগদান করা শুরু করতে থাকে। এবং তারপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যখন কলকাতা থেকে প্রচারণা চালানো শুরু করে, তখন তারা ওখান থেকে বিভিন্ন অনেক বড় বড় প্রতিভাবান সংস্কৃতি কর্মী যারা ছিলেন, সঙ্গীতজ্ঞ থেকে শুরু করে তারপর যারা গান গাইতেন, তারা সবাই যখন ওখান থেকে তাদের অনুষ্ঠানগুলো পরিচালনা, তারা সঙ্গীত পরিচালনা থেকে শুরু করে তারপর চরমপত্র, তারপর অন্যান্য আরো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তারা ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে সারা দেশের মানুষের মধ্যে প্রচার করতে শুরু করে। এর ফলে যেটা হয় যে বিভিন্ন গণজাগরণীমূলক বা দেশপ্রেমমূলক গান যেগুলো বর্তমানে আমরা শুনি, এই সবগুলো দেখা গেছে যে ওই সময়ে তৈরি করা হয় এবং ওই সময় গাওয়া হয়। এবং এই গানগুলো ওই সময় মানুষের মধ্যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, এই গানগুলো কিন্তু এখন যদি আমরা শুনি, এখন কিন্তু আমাদের গায়ে লোম দাঁড়িয়ে যায়, মানে নিজেদের মধ্যে একটা চেতনা বোধ করে তো জেগে ওঠে। তো এই একই জিনিস ওই সময় আরো প্রবলভাবে হয়েছিল, কারণ তখন তারা চোখের সামনে নিজেদের দেশের মাটি অন্য আরেক দেশ, অন্য আরেক বিদেশিদের হাতে কবল হয়ে যেতে দেখছিলেন। তো যার কারণে ওই সময় এই সংস্কৃতি কর্মীরা বা গণমাধ্যম আসলে অনেক বেশি ভূমিকা পালন করে। যারা ঘরে বসেছিল, যারা মুক্তিযুদ্ধে অংশ নিতে পারে নাই, তারাও পর্যন্ত এই অনুষ্ঠানগুলো সম্প্রচার শুনে তারা এই মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহী হয় বা দেশের প্রতি আগ্রহী হয়, যে আসলে দেশে কি ঘটছে বা দেশে এটা ঘটছে, এটার পক্ষে তার মতামত গড়ে তোলার, সমালোচনামূলক যে মতামত হতে পারে, দেশপ্রেমমূলক তার যে মতামত, সেটা গড়ে তুলতে সাহায্য করে।
তাছাড়াও গণমাধ্যম ওই সময় বিশেষ কিছু ব্যঙ্গাত্মক অনুষ্ঠান যে সকল পরিচালনা করতো, যেমন চরমপত্র, সেগুলো ওই সময়কার কিন্তু মানুষের মধ্যে যে বদ্ধ একটা পরিবেশ তৈরি হয়েছিল সেটা একটু অনেকখানি কাটাতে সাহায্য করে, যেহেতু ব্যঙ্গাত্মক ভাবে লেখা, ওটা পড়ে তখন ওই সময় ওইটা শুনে তখন মানুষের একটা স্বস্তির জায়গা ছিল ওই চরমপত্র। তারপরে এটা তুমি গয়ে সুন্দর করে সাজিয়ে লিখবে। তারপর দেখো ঘয়ে বলা হচ্ছে, তুমি কি মনে করো আমাদের মুক্তিযুদ্ধের রীতা ও রিপার মতো নারীরা কেবলমাত্র সেবা কাজেই নিযুক্ত হয়েছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। না, রীতা ও রিপা, প্রথমে উত্তর লিখবে যে না, আমি মনে করি যে মুক্তিযুদ্ধে রীতা ও রিপার মতো নারীরা শুধুমাত্র সেবা কাজে অংশগ্রহণ করেনি, বরং তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছে। তারা প্রত্যক্ষ থেকে শুরু করে পরোক্ষভাবে বিভিন্নভাবে অংশ নিয়ে মুক্তিযুদ্ধকে আরো গতিশীল করতে সহায়তা করেছেন। তারপর তুমি ধাপে ধাপে লিখবে যে নারীদের মুক্তিযুদ্ধে নারীদের অবদান কি কি ছিল। প্রথমে সশস্ত্র আন্দোলন, তারা সশস্ত্র আন্দোলনে অংশ নেয়। যে সকল নারী শিক্ষার্থী ছিলেন তারা শুরু থেকে মুক্তিযুদ্ধে অনেক সরব ছিলেন। তারপর গ্রামে গঞ্জে যে সকল নারী নারী নারীরা ছিলেন তারাও অনেকে এই মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশ নেয়। তাদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। তাছাড়া অন্যান্য শ্রেণী পেশার মানুষও ছিলেন, তার মধ্যে অন্যতম উদাহরণ হচ্ছে এই তারামন বিবি এবং কাকন বিবি। তারপরে ডাক্তার সিতারা বেগম। এইটা তোমরা লিখবে সশস্ত্র আন্দোলনের পার্টে। তারপর তারা সেবা কাজে কি কি অংশগ্রহণ করেছিল, আহতদের সেবা দেওয়া, তারপর আশ্রয় আশ্রয় দেয়া মুক্তিযোদ্ধাদের, খাদ্য দিয়ে সহায়তা করা, অন্যান্য সকল সহায়তা করা। তারপর তোমরা দিতে পারো তথ্য সংক্রান্ত যে সকল কাজে তারা সাহায্য করেছে, যে তথ্য প্রদান করা, এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাচার করা, মুক্তিযোদ্ধাদের গতিশীলতা বাড়াতে হানাদার বাহিনীর যে তথ্য সেটা তাদেরকে দেয়া। এসব কাজে তারা ওই সময় অনেক সাহসী পূর্ণ একটা ভূমিকা তারা পালন করেন। এবং তাছাড়াও তারা কিন্তু মুক্তিযুদ্ধে একটা বড় সংখ্যক নারী লাঞ্ছিত হয় এই হানাদার বাহিনীর হাতে, এবং এটা এখন পর্যন্ত একটা মানে ট্রমাটিক একটা সিচুয়েশন, ট্রমাটিক একটা চিত্র আমাদের সামনে তুলে ধরে, যেটা ওই সময় অনেক ব্যাপক হারে হয়েছিল। এবং তাদেরকে বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করা হয়, এবং তাদেরও কিন্তু অবদান অস্বীকার করার মতো না, বরং এটা আসলে সারা জীবন মনে রাখার মতো একটা ঘটনা। তো নারীদের এই সকল ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের এই সকল ক্ষেত্রে বিচরণটা আসলে এটাই প্রমাণ করে যে নারীরা না থাকলে আসলে মুক্তিযুদ্ধের যে গতিশীলতা বা একটা বৈচিত্র্যপূর্ণ একটা বৈশিষ্ট্য ধারণ করেছিল সেটা কিন্তু পারতো না। কারণ এত বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণ সাধারণত সব ধরনের, বাংলাদেশের মতো এরকম কনজারভেটিভ কান্ট্রি বা এরকম উন্নয়নশীল দেশ ওই সময় তো আরো অনুন্নত ছিল, এরকম অনুন্নত দেশে আসলে খুব একটা দেখা যায় না, কিন্তু এই দেশে দেখা গিয়েছিল, এবং সেটা পুরাটাই ছিল তাদের জাতীয়তাবাদী চেতনা এবং সাহসিকতাপূর্ণ বা বীরত্বপূর্ণ যে অবদান সেটার কারণে। তো এইটা মূলত তোমাদের এখানে উত্তর লিখতে হবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। সাধারণত এইরকমই প্রশ্ন আসবে, এবং আমি তোমাদেরকে বলছি যাতে তোমরা একটা ধারণা পাও যে তোমরা পরীক্ষার সময় আসলে কিভাবে কি কি ব্যাপার মেনটেন করে লিখতে হয়, কোনটার পরে কোনটা লিখতে হয়, এই জিনিসগুলো বোঝার জন্য। পরেরটাতে যদি যাই, এখানে একটা ছক দেয়া, বিভিন্ন একদিকে সাল দেয়া আর একদিকে ঘটনা দেয়া, এবং এখানে ক্রম নাম্বার দিয়ে দেওয়া, মানে একটার পর একটা ঘটেছে, যেমন 1952 পর 54, তারপর 66, তারপর 71, ঘটনাক্রমিক ভাবে সালগুলো সাজানো। আচ্ছা, গয়ে যদি যাই, বলা হয়েছে উল্লেখিত ছকে ক চিহ্ন দ্বারা কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো। ক ক হয়েছে 1954 সালে 52 পর, অর্থাৎ ভাষা আন্দোলনের পর। এখন আমরা জানি 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন ঘটে। যুক্তফ্রন্ট নির্বাচনটা কি ছিল? 1954 সালের যে সাধারণ নির্বাচন হয়, প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়, সে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট নামের একটা ঐক্য জোট এখানে অংশ নেয়, এবং এই জোটটা মূলত পাঁচটা রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা একটা জোট ছিল, যেটা মূলত গড়ে উঠেছিল এই তাদের দাবি আদায়ের লক্ষ্যে। তাদের 21 দফা দাবি, মূলত তাদের একটা 21 দফা ভিত্তিক একটা দাবিনামা ছিল, সেই দাবিনামার প্রেক্ষিতে তারা এই নির্বাচনে অংশ নেয়, এবং পরবর্তীতে তারা এই নির্বাচনে জয়লাভও করে। কিন্তু তার পরবর্তীতে যখন তারা সরকার গঠন করেন, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে এবং অন্তর্দলীয় কোন্দলের কারণে খুবই কম সময়ের মধ্যে এই মন্ত্রিসভার পতন ঘটে। তো 1954 সালের নির্বাচন, যেহেতু ঐতিহাসিক ঘটনাকে ব্যাখ্যা করতে বলেছে, তোমরা 1954 সালের যুক্তফ্রন্ট ভিত্তিক যে সাধারণ যে প্রাদেশিক নির্বাচনটা হয়েছিল, তোমরা সেই নির্বাচনের ফলাফল, প্রথমত ওই নির্বাচনটা কেন হয়,
নির্বাচনে কেন যুক্তফ্রন্ট অংশ নেয়, যুক্তফ্রন্ট আসলে কি, এবং তার পরবর্তীতে নির্বাচনের ফলাফল কি ছিল, এবং এটা এই ঘটনাটা আমাদের বাংলাদেশের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ, এটা মাস্ট লিখতে হবে যে কেন গুরুত্বপূর্ণ। কারণ ঘটনা তো অনেক কিছু ঘটছে এই কয়েক বছরে, কিন্তু ওই জিনিসটা কেন আমাদের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ এবং কেন আমরা পড়ছি জিনিসটা, এটা কিন্তু জানা এবং লেখা খুব গুরুত্বপূর্ণ। তাই এটা তোমরা শেষে লিখে দিবে যে আসলে কেন আমরা 1954 সালের যুক্তফ্রন্ট নিয়ে পড়ছি, বা যুক্তফ্রন্টটা কেন আমাদের ইতিহাসে উল্লেখযোগ্য একটা বিষয়। এই জিনিসটা তোমাদের লিখতে হবে যে 21 দফা ভিত্তিক যে ইশতেহার তারা তৈরি করেছিল, তার প্রথম ইশতেহারই ছিল বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া। এবং এইটা মূলত যেমন 1952 সালের ভাষা আন্দোলনকে একটা মর্যাদা দেয়, তার পাশাপাশি আরো অন্যান্য যে দফাগুলো ছিল, যেমন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রদান করা, প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান করা। তো এইটা যদি এই দাবিটাই মূলত একটা আই ক্যাচিং ছিল জনগণের জন্য, জনগণকে দেখানোর জন্য যে এই দেশের মানুষের আমরা স্বায়ত্তশাসন চাচ্ছি, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এই দেশের মানুষকে স্বায়ত্তশাসন দিব। এবং এই যে পাঁচটা দল ভিত্তিক যুক্তফ্রন্ট ছিল, পাঁচটা দলের মধ্যে কনজারভেটিভ দল যেমন ছিল, নিজামী ইসলামের মতো দল ছিল, বামপন্থী দল ছিল, মানে বিভিন্ন মতাদর্শের মানুষ মিলে এই একমত হয়ে নির্বাচনে অংশ নেয়। এবং এই পাঁচটা দলের মানে বিভিন্ন মতাদর্শ ভিত্তিক হলেও তাদের একটাই লক্ষ্য ছিল যে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া, বাংলাকে রাষ্ট্রভাষা দেওয়া, এবং পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের অন্যায় অবিচার থেকে, বৈষম্যমূলক যে শাসন ব্যবস্থা সেটা থেকে বের করে নিয়ে আসা। তো এই সবকিছু ব্যাপারকে সামনে রেখে 21 দফা ভিত্তিক 1954 সালে যুক্তফ্রন্টের অংশগ্রহণ এবং প্রাদেশিক নির্বাচন আমাদের ইতিহাসের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এভাবে সুন্দর করে লিখতে হবে। এবং ঘয় দেখো কি বলেছে, খ চিহ্নিত ঘটনাটি বাঙালির জাতীয় জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। খ চিহ্নিত জিনিসটা কি? 1971 সালের মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই যে 1947 পর যত কিছু ঘটনা ঘটেছে সবকিছুর ইতি কিন্তু 1971 এসে টেনেছে। এবং 1971 যেটা হয়েছে যে 1970 সালে 1970 সালের যে নির্বাচন হয়, সেই নির্বাচনের পরবর্তীতে সেটারই ধারাবাহিকতায় কিন্তু 1971 আমরা পাই। এবং 1970 সালের নির্বাচনে জয়ী প্রার্থীরা যখন নিজেদের দাবি আদায়ের জন্য তারা চাপ দিতে শুরু করে, সরকার বারবার তাদেরকে বিভিন্ন তারিখ পরিবর্তন করে ঘুরাতে থাকে, বিভিন্ন সময় তাদেরকে হয়রানি করে। এবং পরবর্তীতে তারা যখন একটা ডেট দেয়, পাকিস্তান সরকার একটা ডেট দেয়, তখন এখানে এই পূর্ব পাকিস্তানে শেখ মুজিব 7ই মার্চের একটা ঘোষণা দিয়ে পরোক্ষভাবে জানিয়ে দেয় যে যদি আমাদেরকে ক্ষমতা না দেওয়া হয় আমরা কিন্তু সরাসরি সশস্ত্র আন্দোলনে যাব, এরকম একটা ইঙ্গিত সেই ঘোষণায় প্রদান করা হয়। এবং সেখান থেকেই মূলত শুরু। তারপর থেকে পশ্চিম পাকিস্তান ইনসিকিউর হওয়া শুরু করে। তারপর তারা 25শে মার্চ রাতে গণহত্যা ঘটায়, 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করা হয়। এবং তারপর থেকেই মূলত টানা 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বিভিন্ন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা অর্জন করি, যার কারণে 1971 সালটা আসলে বাঙালির জাতীয় জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং এই সালটা না আসলে হয়তো আমরা এখনো পরাধীন থাকতাম। এবং এই যে দীর্ঘদিনের রঙ্গমঞ্চ, এই এই অশাসন মানে এই অরাজকতার রঙ্গমঞ্চের একদম ইতি টানে, একদম জবনিকা পাত হয় এই 1971 সালের মুক্তিযুদ্ধে। তো এভাবে তোমরা এটার গুরুত্ব ব্যাখ্যা করতে পারো সুন্দর করে। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি যেভাবে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি। দেখো পরেরটা, সামিউল বিদ্যালয়ে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে দেশের অস্থায়ী সরকারের ইতিহাস জানতে পারে। অস্থায়ী সরকার, আচ্ছা, এই অস্থায়ী সরকারের সাথে আমরা কিন্তু মুজিবনগর সরকারের এখানে মিল পাচ্ছি। তারপর উক্ত সরকারের 6 জন উপদেষ্টার ছবি এবং তাদের কার্যক্রম বর্ণনা দেখে তার ইতিহাস জানার কৌতূহল আরো বেড়ে যায়। আচ্ছা, গয়ে বলা হয়েছে উদ্দীপকের পাঠ্যপুস্তকের যে সরকার ইঙ্গিত বহন করে তার বর্ণনা দাও। এখানে দেখো অস্থায়ী সরকার বলা হয়েছে, আমাদের পঠিত অস্থায়ী সরকার ছিল মুজিবনগর সরকার। এবং এখানে যেহেতু 6 জন উপদেষ্টার কথা বলেছি, ওখানে কিন্তু আমরা 6 জন নেতাকে পাই, শেখ মুজিব, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এম কামরুজ্জামান, আর একজন হচ্ছে খন্দকার মোশতাক আলী। এই 6 জন প্রধান নেতার আন্ডারে মূলত এই সরকারটা গঠন করা হয়। এবং এই সরকারের যে ইঙ্গিত বহন করে, এই সরকার আসলে মূলত কি কি কাজ করেছে। এই সরকার প্রথমত 10ই এপ্রিল যখন সরকার গঠন করে এবং 17 এপ্রিল শপথ গ্রহণ করে, তারপর তারা পুরো দেশকে 11টি সেক্টরে ভাগ করে এবং 3টি মুক্তি ফৌজ, 3টি বাহিনী, 3টি ব্রিগেডিয়ার ফোর্সে ভাগ করে দেওয়া হয়। এবং 3টা ব্রিগেডিয়ার ফোর্স 3 জন
তিনজন জেনারেলের আন্ডারে দিয়ে দেওয়া হয়, যাতে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলভিত্তিকভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় এবং এই সরকারের আন্ডারেই মূলত মুক্তিযুদ্ধকে আরও বেশি পরিশীলিতভাবে পরিচালনা করা সম্ভব হয়। পরবর্তীতে যখন ভারতীয় বাহিনীর সাথে যৌথ বাহিনী গঠন করা হয়, সেখানেও কিন্তু মুজিবনগর সরকার নেতৃত্ব দেয় এবং মুজিবনগর সরকারের নেতৃত্বে এই বাহিনী গঠন করা হয়। তো এই 26শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত পুরাটা সময় মুজিবনগর সরকারের নেতৃত্বাধীন কেন্দ্রীয়ভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তাছাড়াও ছড়ানো ছিটানো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে বিভিন্ন বাহিনী গড়ে ওঠে, তারাও কাজ করে, কিন্তু তারাও যুদ্ধ করে, কিন্তু তাছাড়াও কেন্দ্রীয়ভাবে যে শক্ত অবস্থান সেটা তৈরি হয় মুজিবনগর সরকারের নেতৃত্বের কারণে। দেখো ঘয়ে কি বলেছে, উদ্দীপকের অনুরূপ সরকার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রাণস্বরূপ। কেন প্রাণস্বরূপ? তোমরা এখানে মুজিবনগর সরকার কি কি কাজ করেছে আসলে মুক্তিযুদ্ধকে আরো পরিশীলিত করার জন্য, আরো বেশি যৌক্তিক করার জন্য, গণমাধ্যম থেকে শুরু করে কিভাবে প্রবাসে মুক্তিযুদ্ধ যে প্রবাসীদের সাথে যোগাযোগের মাধ্যমে মুক্তিযুদ্ধকে একটা প্রাণ দেয়া বা মুক্তিযুদ্ধের যে চিত্রগুলো বাইরের দেশে তুলে ধরা, জাতিসংঘে যোগাযোগ করা, তারপরে বাইরের শক্তির সাথে আলোচনা করে বাইরের শক্তির সাহায্য কামনা করা বা বাইরের শক্তি নিয়ে দেশের যে মুক্তিযুদ্ধ অর্থায়ন করা, এই সকল নির্বাহী কার্যক্রম পরিচালনা করেন এই মুজিবনগর সরকার। এবং স্বাধীনতা সংগ্রামের প্রাণ আসলে এই মুজিবনগর সরকার। এই সরকার না থাকলে আসলে এই মুক্তিযুদ্ধটা বেশ ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত ভাবে হতো এবং হয়তো স্বাধীনতা অর্জনে আরো বিলম্ব হতো। কিন্তু মাত্র 9 মাসের ব্যবধানে স্বাধীনতা পাওয়ার যে ভূমিকা, যে অবদান, সেটা মূলত মুজিবনগর সরকারের, যে এত দ্রুত স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। এবং তারা কন্টিনিউয়াসলি চেষ্টা করেছে বিভিন্ন দেশের সহযোগিতা অর্জন করার জন্য। সৈয়দ নজরুল ইসলাম সবসময় যুক্তরাষ্ট্রের জনগণের যে জনমত তৈরি করা, এসবে কাজ করা থেকে শুরু করে রাশিয়ার সাহায্য কামনা, সোভিয়েত ইউনিয়নের সাহায্য কামনা এবং ভারতের থেকে সাহায্য নেওয়া, এ সকল কিছুতে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করে। তো এভাবে তোমরা পার্ট বাই পার্ট করে লিখবে এবং পার্ট করে লিখলে যেটা হয় যে লেখাটা আরো ভালো হয়, সাজানো গোছানো হয় এবং দেখতে সুন্দর হয়, টিচারের দৃষ্টি আকর্ষণ করে বেশি। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমরা একটা ধারণা পেয়ে গেছো যে পরীক্ষায় কিভাবে লিখতে হয়, এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসলে খুব একটা কঠিন আসে না, কিন্তু তোমাদের আরো জানতে হবে, পড়তে হবে। মানে স্পেশালি তোমরা যা পড়েছো অলরেডি সেগুলো রিভিশনের মধ্যে রাখতে হবে। যদি রিভিশনে না রাখো, যেটা হবে তোমরা হুটহাট ভুলে যাবে জিনিসপত্র, যার ফলে তোমাদের একটা কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে থাকতে হবে। চেষ্টা করবে একটা করে চ্যাপ্টার একদিনে শেষ করার, জাস্ট রিভিশন দিয়ে। তাহলে তোমাদের এমসিকিউটা যেমন হয়ে যাবে, তেমনি তোমাদের কাহিনীগুলো মাথায় থাকবে, সৃজনশীল লিখতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।